ক্লাস 12-এর সেমিস্টার 3 ইংলিশে আমাদের একটা নাটক পড়তে হয়, তোমরা সকলে জানো। একটা নাটক পড়তে হবে, নাটকের নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। নাটকের নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। জন মিলিংটন সিঞ্জ, সংক্ষেপে আমরা JM সিঞ্জ বলি, খুব বিখ্যাত নাট্যকার, আয়ারল্যান্ডের নাট্যকার তিনি, আইরিশ ড্রামাটিস্ট। আর এই নাটকটা হচ্ছে এ প্লে ইন ওয়ান অ্যাক্ট, মানে এক অঙ্ক বিশিষ্ট নাটক, অর্থাৎ একটাই ঘটনা প্রবাহ তোমরা পাবে। মানে নাটকটা খুব একটা বেশি বড় হবে না, আর ক্যারেক্টারেরও বেশি সংখ্যা থাকবে না, ফলে সহজে মনেও রাখা যাবে। খুব সুন্দর নাটক। আমাদের সেমিস্টার 3-তে যে নতুন সিলেবাসটা হয়েছে সেখানে এই নাটকটাকে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তো নাটকটা আমরা একটু পড়ে দেখে নেব, এই নাটকটা কি বলা আছে। খুব সুন্দর নাটক, মন দিয়ে দেখবে, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি ভালো করে দেখবে। আমরা এই নাট্যকার JM সিঞ্জের ব্যাপারে একটু জেনে নিই। জন মিলিংটন সিঞ্জ মানে JM সিঞ্জ, 1871 সালে জন্ম, 1909 সালে মৃত্যু। ওয়াজ এ পায়োনিয়ারিং আইরিশ ড্রামাটিস্ট, মানে তিনি একজন আয়ারল্যান্ডের নাট্যকার। আয়ারল্যান্ডের লোকে দেখে আমরা আইরিশ বলি, তাই তিনি ছিলেন একজন আইরিশ ড্রামাটিস্ট। আর এই নাটকটার কথা বলতে গেলে আমরা পড়বো রাইডার্স টু দ্য সি ইজ ওয়ান অফ সিঞ্জেস মোস্ট সেলিব্রেটেড ওয়ান অ্যাক্ট প্লেস। JM সিঞ্জের একটা অন্যতম এক অঙ্ক বিশিষ্ট নাটক হচ্ছে আমাদের রাইডার্স টু দ্য সি, সেট অন এ রিমোট অ্যারান আইল্যান্ডস ব্যাকড্রপ। এই অ্যারান আইল্যান্ড একটা আইল্যান্ডের নাম, যেটা আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত। তো এই দ্বীপের পটভূমি নিয়ে আমাদের নাটকটা, যে এই অ্যারান আইল্যান্ডে যে লোকেরা বসবাস করে তারা কতটা জীবনযাপন সুখের আছে নাকি দুঃখের আছে, তারা কত কষ্টের সঙ্গে দিন কাটায়, সেই ব্যাকগ্রাউন্ডকে নিয়ে কোনো একটা ফ্যামিলিকে ধরে যারা অ্যারান আইল্যান্ডে বাস করে, ওই ফ্যামিলির কথা কিছু আমরা জানবো দু একটা ক্যারেক্টারের মধ্য দিয়ে, ওই অ্যারান আইল্যান্ডের লোকেদের জীবিকা নির্বাহটা কেমন হয়। প্রথমে এই নাটকে ক্যারেক্টার কারা আছে, মানে পার্সনস কারা আছে সেগুলো দেখে নেবো। প্রথমে আছে মরিয়া, অ্যান ওল্ড ওমেন, একজন বুড়ি মহিলা মরিয়া, তিনি সেন্ট্রাল ক্যারেক্টার, তাকে ঘিরেই নাটকটা আবর্তিত হবে। আর বাটলি হচ্ছে মরিয়ার ছেলে, হার সান। তবে মরিয়ার অনেকজন ছেলে, মানে 6 জন ছেলে, তার মধ্যে সবচেয়ে ছোট ছেলে হচ্ছে বাটলি। এই নাটকে আমরা বাটলির ডায়লগ পাবো, কথাবার্তা পাবো। তো বাটলির নামটা এখানে পেলাম, সে হচ্ছে মরিয়ার ছোট ছেলে। আর ক্যাথলিন হচ্ছে মরিয়ার বড় মেয়ে, হার ডটার, মানে তার বড় মেয়ে, যার 20 বছর বয়স আমরা নাটকে দেখতে পাবো, ক্যাথলিন। আর নোরা, এই ইয়াঙ্গার ডটার, এও মরিয়ার মেয়ে, তাহলে একটা ছোট মেয়ে নোরা। তাহলে চরিত্রগুলো আমরা কী কী পেলাম, মরিয়া পেলাম, বাটলি পেলাম, ক্যাথলিন আর নোরা। এই বাটলি, ক্যাথলিন, নোরা এরা হচ্ছে মরিয়ার সন্তান। অ্যাকচুয়ালি মরিয়ার 6 জন ছেলে আর 2 জন মেয়ে। 2 জন মেয়ের নামটা এখানে পেয়ে গেলে, বাকি 6টা ছেলের নাম কী কী, 6 জন ছেলের নাম কী কী, সেগুলো নাটকে আমরা যত এগোতে থাকবো আমরা সে নামগুলো পেয়ে যাব। আর বাকি কিছু ক্যারেক্টার আছে, মেন অ্যান্ড ওমেন, কিছু পুরুষ মানুষ আছে, কিছু মহিলারা আছে, যাদের তেমন কোনো ডায়লগ নেই, তবে ওরা একটা মোটামুটি একটা সহ ভূমিকা পালন করেছে। তো তাদের ব্যাপারটা জানবো আমরা। এবার আমরা নাটকটা শুরু করবো। তবে নাটকটা শুরুর আগে সেটিংটা জানতে হবে, যে কোন জায়গায় নাটকটা সম্পন্ন হচ্ছে, ওখানে কোন কোন জিনিস রাখা আছে, এগুলো জেনে নিয়ে আমরা নাটকের লাইনে যাব। প্রথমে আছে অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট আয়ারল্যান্ড, মানে পশ্চিম আয়ারল্যান্ডের একটা দ্বীপ। দ্বীপের নাম তো একটু আগে জেনেছো, অ্যারান আইল্যান্ড। আর সেই নাটকের প্রথম সিনে আমরা দেখতে পাচ্ছি কটেজ কিচেন, মানে রান্নাঘরের যে কিচেনটা, ছোটো ছোটো কুটিরের যে রান্নাঘরগুলো হয়। এখন তো আধুনিক বাড়িগুলোতে মডিউলার কিচেন হয়ে গেছে, তাই না? তোমাদের অনেকের বাড়িতে মডিউলার কিচেন আছে, কিন্তু এখনও অনেকে আছে গ্রামাঞ্চলে বাস করে বা মফস্বল এলাকায় বাস করে, যেখানে এখনও কিন্তু টিনের ছাউনি বা টালির ছাউনি বা খড়ের ছাউনি রান্নাঘর এখনও আছে। তো সেগুলোকে আমরা কটেজ কিচেন বলছি। উইথ নেটস, ওই রান্নাঘরের মতো আমরা কিছু জাল দেখতে পাবো। অ্যাকচুয়ালি অ্যারান আইল্যান্ডে যে সমস্ত লোকেরা বাস করে তাদের প্রধান জীবিকা হচ্ছে সমুদ্রে গিয়ে মাছ ধরা। তো মাছ ধরা যাদের প্রধান জীবিকা, তো তাদের বাড়িতে জাল তো থাকবে, তাই না? তো রান্নাঘরে কিছু জাল দেখতে পাবো। অয়েল স্কিন মানে এক ধরনের কাপড়, যেটা গায়ে টাইট হয়ে বসে থাকে এবং যেটা জলে নামলে গাটা ভিজবে না, অনেকটা ওয়াটার প্রুফের কাজ করবে। তো সেরকম কাপড় কিছু রাখা আছে। স্পিনিং হুইল মানে চরকা যাকে আমরা বলি, মানে যেখানে চাকা ঘুরিয়ে সুতো কাটা হয়, সুতো বার করা হয়। তো স্পিনিং হুইল, চরকা রাখা আছে। সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, আর কিছু নতুন সাদা তক্তা আছে যেগুলো দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, ইত্যাদি আমরা প্রথম সিনে দেখতে পাচ্ছি। আর ক্যাথলিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, ফিনিশেস নিডিং এ কেক। আর ক্যাথলিন আমরা একটু আগে জেনেছি মরিয়ার বড় মেয়ে ক্যাথলিন। তো তার বয়স প্রায় 20 বছর বয়স। সে একটা কেক তৈরি করেছিল, কেকের রান্না করছিল, উনুনে কেক তখনও চড়ানো আছে। তো সে কেক রান্নাটা এইমাত্র শেষ করেছে। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন, একটা বড় পাত্রের মধ্যে সে কেকটাকে রেখেছে বাই দ্য ফায়ার, আর পাত্রটা উনুনের উপর বসানো আছে, মানে কেকটা এখনও পুরোপুরি গরম হয়নি, আর একটু গরম করে একটু করে উনুনে আঁচ দিয়ে পরে ওটাকে নামিয়ে নেবে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তার হাতগুলো একটা মুছে নিল। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং আবার চরকার চাকাটাকে ঘোরানো শুরু করলো। মানে কাজের মেয়ে তো, আইল্যান্ডে বাস করে খেটে খাওয়া পরিবারের মেয়ে, তো একটা কেক তৈরি জাস্ট পুরোপুরি শেষও হয়নি, তখন গিয়ে আবার চরকাতে হাত লাগিয়ে দিচ্ছে। এই সমস্ত মেয়েরা কিন্তু অ্যাকচুয়ালি চুপচাপ বসে থাকতে পারে না, তারা কাজ করে প্রচুর। তো ক্যাথলিন সেরকম কর্মঠ একটা মেয়ে, 20 বছরের মেয়ে, ঘরের কাজকর্ম করে। আর নোরা মানে ক্যাথলিনের ছোটো বোন, মানে মরিয়ার ছোটো মেয়ে নোরা, এই ইয়াং গার্ল, একটা ছোটো বাচ্চা মেয়ে, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর। এমন সময় এই রান্নাঘরের শুনতে ক্যাথলিন একা ছিল। প্রথম সিনে আমরা ক্যাথলিনকে একা দেখতে পাচ্ছিলাম, তারপর নোরা বাইরেই ছিল।
নোরা এসেছে, দরজাটা খুলে এবার ভেতরে ঢুকবে, পুরো বডি ঢোকায়নি, শুধুমাত্র মাথাটা শুধু ঢুকিয়েছে দরজা দিয়ে, এবং সে ক্যাথলিনকে কিছু জিজ্ঞেস করছে, মানে সে ক্যাথলিনকে জিজ্ঞেস করছে, তারপরে সে রুমের মধ্যে ঢুকবে, মানে কিচেনের মধ্যে ঢুকবে। প্রথমে নোরা বলছে ইন এ লো ভয়েস, মানে একদম নিচু গলায় চুপি চুপি আস্তে আস্তে ক্যাথলিনকে বলছে, এমনভাবে বলছে না শুধু ক্যাথলিনই শুনতে পায়, আর যেন কেউ শুনতে না পায়, এবং জিজ্ঞেস করছে হোয়ার ইজ সি, সে কোথায় রে, সে কোথায় মানে তিনি কোথায়, মানে অ্যাকচুয়ালি তার মার কথা জিজ্ঞেস করছে যে মা কি রান্নাঘরে আছেন নাকি রুমে অন্য কোনো রুমে আছে নাকি দূরে কোথাও আছে, তো মা কোথায়, সে নোরা জিজ্ঞেস করছে তার দিদিকে। তখন ক্যাথলিন মানে দিদি তখন উত্তর দিচ্ছে সি ইজ লাইং ডাউন, মা এখন শুয়ে আছে, গড হেল্প হার, ভগবান তাকে হেল্প করুন, সাহায্য করুন, অ্যান্ড মে বি স্লিপিং ইফ সি ইজ এবল, এবং যদি সে ঘুমোতে পারছে তাহলে হয়তো ঘুমোচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি মরিয়ার জীবনে কিছু দুঃখের কথা চলছে আর কি, মানে গত কয়েকদিন ধরে সে খুব কষ্টে আছে, ঘুমোতে পারার কথা নয়, তা আপাতত বিছানায় গা এলিয়ে দিয়েছে, আর যদি একটু ঘুম ধরে বা ঘুমোতে পারে তাহলে সে অবশ্যই ঘুমাবে, কিন্তু মনে হয় না সে ঘুমাচ্ছে বলে। তো মরিয়ার জীবনে কী কষ্ট চলছে, সে কী কষ্টে আছে, কী যন্ত্রণায় আছে, কেন তার ঘুম ধরার কথা নয়, সেগুলো আস্তে আস্তে তোমার ধাপে ধাপে জানবে। তো ক্যাথলিন আপাতত জানালো যে ভগবান তার মঙ্গল করুন, সে হয়তো রুমের মধ্যে শুয়ে আছে, আর যদি একটু ঘুমোতে পারছে তাহলে নিশ্চয়ই ঘুমোচ্ছে। শুনে নোরা কামস ইন সফটলি, তো যেহেতু মা রান্নাঘরে নেই তাই সে চুপি চুপি ঢুকে পড়লো ওই রান্নাঘরে, অ্যান্ড টেক্স এ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল, তার গায়ে একটা শাল দেওয়া ছিল, মানে চাদর দেওয়া ছিল, সে চাদরের তলা থেকে একটা বান্ডেল বার করলো, মানে কিছু একটা বান্ডেল, পুটলি যাকে বলে, একটা পুটলি ভিতর থেকে বার করলো। তো ক্যাথলিন তখন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, ক্যাথলিন তখন চরকার যে চাকাটাকে খুব জোরে জোরে গোল গোল করে ঘোরাচ্ছে, দিয়ে সেখান থেকে নোরাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, কী নিয়ে এসছিস তুই, ওটা ওই পুটলিতে কী আছে, ওটাতে কী নিয়ে এসছিস। তো নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, আসলে আমাদের অ্যারান আইল্যান্ডে যে যুবক পুরোহিত আছেন, ইয়াং প্রিস্ট আছেন, তিনি এটা এনে আমাকে দিলেন এই জিনিসটা। তো ইয়াং প্রিস্টের ব্যাপারটা বলে দিই, অ্যারান আইল্যান্ডে একজন যুবক কম বয়সী পুরোহিত আছেন, যাকে অ্যারান আইল্যান্ডের লোকেরা কিন্তু খুব মান্য করে, সম্মান করে, মেনে চলে, এবং তিনি তাদের পরিবারগুলোতে রেগুলার যান এবং উনি ভালো ভালো অ্যাডভাইস করেন, এবং ইনি খুব রেসপেক্টেবল একজন পার্সন। কোথায়, ওই অ্যারান আইল্যান্ডে। তো সেই ইয়াং প্রিস্ট নোরাকে এই পুটলিটা দিয়েছেন, নোরা সেটা জানালো যে আমাকে ইয়াং প্রিস্ট এই কথা দিয়েছেন। ইটস এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, এর মধ্যে আছে একটা জামা আর একটা সাদা মাটা মোজা, একটা অর্ডিনারি একটা মোজা আছে। ওয়ার গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল, এবং সেটা পাওয়া গেছে ডোনেগালের কাছে, একটা ডুবন্ত মানুষ সমুদ্রে ডুবে মারা গেছে, তার ডেড বডি থেকে এই জামাটা পাওয়া গেছে এবং এই অর্ডিনারি মোজাটা পাওয়া গেছে। জায়গাটা কোথায়, ডোনেগাল। অ্যাকচুয়ালি এই প্রসঙ্গে বলে দিই, এই অ্যারান আইল্যান্ড যে দ্বীপটা রয়েছে এখান থেকে ডোনেগাল কিন্তু অনেক দূরে, সেটা একটা জায়গার নাম। অ্যারান আইল্যান্ডের কাছাকাছি দুটো জায়গা আছে, একটা হচ্ছে কনেমারা আর একটা আছে গালওয়ে, এই দুটো জায়গার নাম আমরা আস্তে আস্তে পাবো। তো আপাতত ডোনেগাল যেটা অ্যারান আইল্যান্ড থেকে অনেকটা দূরে, অ্যারান আইল্যান্ড থেকে, তো সেই ডোনেগালের কাছে একটা ডেড বডি পাওয়া গেছে, আর তার গা থেকে পাওয়া গেছে এই জামা এবং এই অর্ডিনারি মোজাটা। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট, তো ক্যাথলিন হঠাৎ করে একটা দমকা আওয়াজ করে তার সে চরকা যে ঘোরাচ্ছিল সেই চরকা ঘোরানোটা বন্ধ করলো, অ্যান্ড লিনস আউট টু লিসেন, এবং ঝুঁকে পড়লো নোরা কি বলছে শোনার জন্য। তো নোরা বলছে উই আর টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেলস দে আর। অ্যাকচুয়ালি এই ইয়াং প্রিস্ট এই পুটলিটা দিয়েছেন কেন, তিনি দিয়েছেন যাতে আমরা দুই বোন মিলে দেখি এই যে জামাটা পাওয়া গেছে এবং যে অর্ডিনারি মোজাটা পাওয়া গেছে এটা মাইকেলের কিনা। এবার প্রশ্ন তো তোমাদের মনে কোশ্চেন যাবে, মাইকেলটাকে। অ্যাকচুয়ালি এই প্রসঙ্গে বলি যে মরিয়ার কিন্তু 6 জন ছেলে, একদম 6 নম্বর ছেলে, ছোট ছেলে হচ্ছে বাটলি, যার নামটা আমরা ক্যারেক্টারে পেয়েছি, আর তার উপরে ছেলে মানে 5 নম্বর ছেলে যে মাইকেল, এই মাইকেল নাকি সদ্য 9 দিন আগে খবর পাওয়া গেছে মাইকেল নাকি জলে ডুবে মারা গেছে। এবার ঘটনা হচ্ছে অ্যারান আইল্যান্ডে যারা বসবাস করে তারা সবাই সমুদ্রে মাছ ধরতে যায়, কিন্তু ওখানে সমুদ্র মারাত্মক বিপজ্জনক, এবং অধিকাংশ ফ্যামিলির পুরুষ মানুষের মৃত্যু কিন্তু ঘটে এই সমুদ্রে, সমুদ্র তাদের প্রাণ কেড়ে নেয়। তাই মাইকেল হচ্ছে মরিয়ার 5 নম্বর ছেলে, এও নাকি 9 দিন আগে খবর পাওয়া গেছে এও নাকি সমুদ্রে ডুবে মারা গেছে, তবে ডেড বডি এখনও আসেনি, এবং 9 দিন ধরে মরিয়া অপেক্ষা করছে কবে ডেড বডি আসবে। তো সেই সুবাদে এখনই ওই ডোনেগালের কাছে যে ডেড বডি পাওয়া গেছে ওখান থেকে যে জামাটা এবং মোজাটা পাওয়া গেছে ইয়াং প্রিস্ট নিয়ে এসছেন, এবং তিনি সেটা নোরার হাতে তুলে দিয়েছেন। নোরাকে বলেছেন তোমরা দুই বোন মিলে আগে চেক করো এই জামাটা আর মোজাটা মাইকেলের কিনা। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, আর এরই মধ্যে মা নিশ্চয়ই আবার নামবেন, সমুদ্রের কাছে খুঁজতে যাবেন। অ্যাকচুয়ালি এই 9 দিন ধরে মরিয়া সারাক্ষণ যখন একটু ভাটা নামছে, জলে সমুদ্রে জলের পরিমাণটা একটু কমে যাচ্ছে, সে ঘর থেকে নেমে গিয়ে ওই সমুদ্র ঘাটে যাচ্ছে যে মাইকেলে কোনো ডেড বডি ভেসে এলো কিনা দেখার জন্য। এবার তোমরা বলো মরিয়া তাহলে প্রথম 4 জন ছেলে কোথায়, ওয়েট করো, সে উত্তরে পাবে, পরের দিকে আছে। এবার ক্যাথলিন বলছে হাউ উড দে বি মাইকেলস নোরা, আচ্ছা নোরা এই জামাটা বা মোজাটা মাইকেলের কি করে হবে, হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, সে অতটা দূরে উত্তরে ডোনেগাল তো এখান থেকে অনেক দূরে, সে অত উত্তরে অত দূরে ডেড বডি যাবে কি করে, এটা মাইকেলের ডেড বডি কি করে হবে। তো নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট সেজ হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট, তো নোরা তখন বলছে
যে আমিও যুবক পুরোহিতকে সেই একই কথা জিজ্ঞেস করেছিলাম যে অত দূরে ডোনে গেলে আমার দাদার ডেড বডি যাবে কি করে। তখন ইয়াং প্রিস্ট বললেন, আরে বাবু, এ তো সামান্য দূর, সমুদ্রের শক্তির কাছে মানুষের শক্তি কোনো কিছুই না, মানুষ এটা খেলনা মাত্র। সমুদ্র চাইলে এর থেকে আরও কয়েক শত হাজার মাইল দূরে নিয়ে যেতে পারে ডেড বডিকে। তো তিনি এরকম বহু কেস জানেন যেগুলো ডেড বডি কাছাকাছি নয়, অনেক দূরে পাওয়া গেছে। ফলে এটা অস্বাভাবিক নয় যে ডোনে গেলের কাছে মাইকেলের ডেড বডি পাওয়া যাবে না। ইফ ইট ইজ মাইকেলস ডে আর সেজ হি, ইউ ক্যান টেল হারসেলফ হি হ্যাজ গট এ ক্লিন বারিয়াল। এবং ইয়াং প্রিস্ট আরও একটা কথা বলেছেন, তিনি বলেছেন তোমরা দুই বোন মিলে দেখবে এটা মাইকেলের জামা এবং মোজা কিনা। যদি এটা মাইকেলের জামা হয় বা মাইকেলের মোজা হয়, তাহলে তোমরা কিন্তু তোমাদের মাকে বলতে, এখানে হারসেলফ মানে মরিয়া, তোমরা তাহলে তোমাদের মাকে বলবে যে হি হ্যাজ গট এ ক্লিন বারিয়াল। তাহলে মাইকেলের ডেড বডি এখানে বাড়ি আসবে না, যেহেতু অতটা দূরে উত্তরে পাওয়া গেছে, ওখানেই তাকে কবর দেওয়া হয়ে গেছে, সে একটা ভালো কবর পেয়েছে। এটা বললে তোমাদের মা একটু আশ্বস্ত হবেন। নাহলে তিনি 9 দিন ধরে অপেক্ষা করে আছেন ছেলে ডেড বডি কবে আসবে। তবে যদি এটা তোমরা শনাক্ত করে নাও যে এটা মাইকেলেরই জামা বা মাইকেলেরই মোজা, তাহলে শিওর হয়ে গেল যে মাইকেলের ডেড বডি পাওয়া গেছে ডোনে গেলের কাছে। তখন ডেড বডি আর আসবে না, ওখানে সুন্দরভাবে সে কবর পেয়ে গেছে, এটা তোমাদের মাকে জানিয়ে দেবে। বাই দ্য গ্রেস অফ গড মানে ঈশ্বরের দয়া, ঈশ্বরের কৃপায় সে ভালো কবর পেয়ে গেছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, আর যদি দেখা যায় এই জামাটা বা এই মোজাটা মাইকেলের নয়, যদি এটা দেখা যায়, তো লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে তোমরা পরিবারে কেউই কিন্তু এই বিষয়ে কোনো কথা তোমার মার কাছে বলবে না। ফর সি উইল বি গেটিং হার ডেথ, কারণ এই খবর শুনে তোমার মা কিন্তু মরেই যাবে বলতে গেলে। সেজ হি, ওই প্রিস্ট এ কথা আমার জানিয়েছেন, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং। তবে তোমার মা কিন্তু এই কথা শুনে মরে যাবে বা মারা পড়বে এই কাঁদতে কাঁদতে এবং বিলাপ করতে করতে। তাই যদি এটা মাইকেলের ডেড বডি জামা না হয়, মাইকেলের যদি এটা মোজা না হয়, তা তোমার মাকে কিছু বলার দরকার নেই। আর যদি নিশ্চিত হও যে এটা মাইকেলের, তাহলে তোমার মাকে এটুকু বলে দেবে যে মাইকেলের ডেড বডি আসবে না মা, আর সমুদ্রে গিয়ে অপেক্ষা করার দরকার নেই, সমুদ্রের খোঁজ খবরে নেওয়ার দরকার নেই, মাইকেল কিন্তু অলরেডি ডোনে গেলের কাছে ভালো কবর পেয়ে গেছে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। এই কথা নোরা যেই বলা শেষ করলো, সঙ্গে সঙ্গে নোরা যে দরজাটা অর্ধেক খোলা রেখে দিয়েছিল, সেই দরজাটা একটা হাওয়ার দমকা বাতাসে পুরোপুরি খুলে গেল। এবার এই প্রসঙ্গে বলি, অ্যারান আইল্যান্ডে যে লোকেরা, ওখানে বাতাসকে তারা প্রচুর ভয় করে। একটু বাতাস ওঠা মানে সমুদ্র গর্জন করবে, সমুদ্রে বড় বড় ঢেউ উঠবে, সমুদ্র উত্তাল আকার ধারণ করবে, এবং তাতে প্রতিটা পরিবারে কোনো না কেউ না কেউ একজন হয়তো মাছ ধরতে গেছে, সে ডুবে কিন্তু মারা যাবে। তাই সেখানে বাতাসকে ওরা সবাই ভয় করে। এবার যেই দমকা বাতাসে দরজাটা অর্ধেক খুলে গেছে, তখন ক্যাথলিন ভয় পেয়ে গেছে, লুকিং আউট অ্যাংসিয়াসলি, সে প্রচণ্ড ভয়ে ভয়ে বাইরের দিকে তাকালো, দিয়ে নোরাকে জিজ্ঞেস করছে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বাটলি গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার। এই প্রসঙ্গে বলি যে অ্যারান আইল্যান্ড থেকে একটু দূরে আছে গালওয়ে বলে একটা আইল্যান্ড আছে, যেখানে মেলা বসে এবং ওখানে পশু পাখি প্রাণী এগুলোকে বিক্রি করা হয়। এবারে বাটলি হচ্ছে মরিয়া ছোট ছেলে, মানে ক্যাথলিন আর নোরার ভাই। তো সে সেদিন বেরোচ্ছে ওই গালওয়ে মেলাতে যাবে। কেন? ওর বাড়িতে একটা ঘোড়া আছে, সে ঘোড়াটাকে বিক্রি করবে বলে। ওদের হচ্ছে মাছ ধরা, পশুপালন করা, এগুলো হচ্ছে তাদের প্রধান পেশা বা জীবিকা। তো বাটলি চাইছে যে গালওয়ে মেলাতে গিয়ে ঘোড়াটা বিক্রি করবে। এবার যেহেতু বাতাস একটু হালকা উঠেছে, মানে সমুদ্র উত্তাল হবে, ক্যাথলিন মনে প্রাণে চাইছে বাটলি আজকে সমুদ্রে না যাক, কিন্তু বাটলি কারো কথা শুনবে না, সে তো ঘোড়াকে বিক্রি করবে। এদিকে একমাত্র ইয়াং প্রিস্টের কথা কিন্তু ওই অ্যারান আইল্যান্ডের সমস্ত লোকেরা শোনে। তাই ক্যাথলিন নোরাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুই কি ওই প্রিস্টকে বলেছিস, পুরোহিতকে বলেছিস তিনি বাটলিকে আটকাবেন কিনা, আজকে বাটলিকে যাতে তিনি গালওয়ে মেলাতে যেতে না দেন, তিনি কি আটকাবেন বলেছেন, তুই কি জিজ্ঞেস করেছিস? তো নোরা তখন বলছে, আই ওয়ন্ট স্টপ হিম সেজ হি। হ্যাঁ রে দিদি, আমি বলেছিলাম যে ইয়াং প্রিস্ট, আজকে যদি বাটলি সমুদ্রে যেতে চায়, গালওয়ে যেতে চায়, তাহলে দয়া করে আপনি তাকে আটকাবেন, যেতে দেবেন না। তখন পুরোহিত বলেছেন, না, আই ওয়ন্ট স্টপ হিম, আমি তাকে আটকাবো না, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা দুই বোন ভয় পেও না। বাটলি ইয়াং ছেলে, যদি সমুদ্রে যাবেও যাক, পশু বিক্রি করতে যাচ্ছে তো ও যাবে, যে ফিরে আসতে পারবে। সমুদ্র আজকে ততটাও ভয়ানক অবস্থা নেই। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট। আর বাকি তোমাদের মা, এই হারসেলফ মানে মরিয়া, আর তোমাদের মা তো এখানে অর্ধেক রাত জুড়ে তিনি প্রার্থনা করছেন, ভগবানের কাছে প্রেয়ার করছেন। তো ভগবানের কাছে যিনি রোজ ডেকে চলেছেন ভগবানকে, অ্যান্ড দ্য অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট। আর ভগবান সর্বশক্তিমান ঈশ্বর, তিনি কিন্তু তোমার মাকে ওই ডেস্টিটিউট মানে হতাশগ্রস্ত অবস্থায় ছাড়বেন না, হ্যাঁ কি না? তো ভগবান ওই তোমার মাকে এতটা নিরাশ করবেন না, উইথ নো সন লিভিং, এমন সিচুয়েশন করবেন না যে তার আর কোনো পুত্র সন্তান জীবিত থাকবে না। তা 6 জনের মধ্যে মাইকেল হচ্ছে 5ম জন, আর মাইকেল পর্যন্ত মারা গেছে, 5 জন ছেলে মারা গেছে, শুধু বাটলি বেঁচে আছে। আর ভগবান নিশ্চয়ই এতটা নিঃস্ব হবেন না, এতটা নিষ্ঠুর হবেন না যে মরিয়ার কাছ থেকে শেষ পুত্র সন্তানটুকু কেড়ে নেবেন, তার কাছে আর কোনো পুত্র সন্তান থাকবে না। এরকম নিষ্ঠুর নিশ্চয় ভগবান হবেন না, এরকম নিশ্চয়ই হতাশগ্রস্ত করবেন না তোমার মাকে ভগবান। তখন ক্যাথলিন বলছে, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা। আচ্ছা নোরা, সে সাদা পাহাড়ের কাছে কি সমুদ্র খুব উত্তাল, খুব কি খারাপ? তো নোরা বলছে, মিডলিং ব্যাড, একটু খারাপ, খুব একটা বেশি খারাপ বলা যাবে না, বেশি খারাপও না বেশি ভালো না। গড হেল্প আস, ভগবান আমাদের মঙ্গল করুন।
দেয়ার যে গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, তবে দিদি পশ্চিম দিকে কিন্তু মারাত্মক গর্জন হচ্ছে। অ্যান্ড ইট ইজ ওর্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইড ইজ টার্ন টু দ্য উইন্ড, কিন্তু সেদিকে জোয়ারের সঙ্গে যদি বাতাস যুক্ত হয় তাহলে কিন্তু সমুদ্র মারাত্মক আকার ধারণ করবে। এইসব কথা বলা মানে কিন্তু অ্যারান আইল্যান্ডের লোকেরা অশনি সংকেত দেখে যে কোনো বিপদ ঘটে যাবে না তো। আর নোরা সেরকম সংকেত দিচ্ছে যে পশ্চিম দিকে সমুদ্র গর্জন করছে, আর যদি একটু বাতাস বইতে শুরু করে তাহলে কিন্তু সমুদ্র আরও খারাপ হবে। এটা বলে সি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডেল, ওই যে বান্ডেলটা পুটলিটা নিয়ে এসেছিল ওটাকে নিয়ে এসে টেবিলের কাছে গেল, যে সেখানে গিয়ে দিদিকে জিজ্ঞেস করছে স্যাল আই ওপেন ইট নাও, আচ্ছা দিদি আমি পুটলিটাকে এক্ষুনি খুলে ফেলবো, আমি কি বান্ডেলটাকে এক্ষুনি খুলে ফেলবো? তো ক্যাথলিন বলছে মে বি সি উড ওয়েক আপ অন আস, তখন ক্যাথলিন বলছে মে বি সি উড ওয়েক আপ অন আস, না রে বোন এক্ষুনি খুলিস না, হতে পারে মা হয়তো এক্ষুনি জেগে উঠবে। অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, এবং আমরা পুটলিটা গুছানোর পূর্বেই হয়তো মা রান্না করে এসে ঢুকে পড়লো, তাহলে আমরা সরাতে সময় পাবো না। তো কামিং টু দ্য টেবিল, তখন ক্যাথলিনও টেবিলের কাছে উঠে এসছে, উঠে বলছে ইটস এ লং টাইম উই উইল বি, তাছাড়া এই পুটলিটা খুলে জামা চেক করা, মোজা চেক করা, এগুলো করতে অনেকটা সময় লেগে যাবে। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, আর আমরা এই মুহূর্তে দুই বোন কাঁদছি, ফলে কাঁদতে কাঁদতে আমরা কাজের সেই স্পিডটা আনতে পারবো না, একটু সময় লেগে যাবে, ততক্ষণে মা হয়তো পৌঁছে যাবে। নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স, এবার ভেতরে একটা রুম আছে, সেই রুমের ভেতরে মরিয়া ঘুমাচ্ছে, তো নোরা সেই ঘরে দরজার কাছে গেল, কান পেতে শুনছে মা কি সত্যি উঠে আসবে কিনা। দেশে একটা আওয়াজ পেয়েছে, তখন সে ক্যাথলিন করছে সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, না রে দিদি এখনই পুটলি খুলিস না, মা কিন্তু বিছানার উপর নড়াচড়া করছেন, সি উইল বি কামিং ইন এ মিনিট, একটা মিনিটও লাগবে না, তিনি এক্ষুনি রান্নাঘরে এসে পৌঁছে যাবেন। তখন ক্যাথলিন বলছে গিভ মি দ্য ল্যাডার, আমাকে তাহলে সিঁড়িটা দে, অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্প লফট। এই টার্প লফট মানে উপরে একটা ব্যালকনির মতো চিলে কোঠা আছে, যেখানে তারা খড়গুলোকে জমা করে রাখে। ওদের রান্নাঘরে ওরা যে উনুনে রান্না করে সেখানে মূলত খড় দিয়ে আগুন জ্বালানো হয়, আর সেই খড়গুলোকে তারা জমা রাখে কোথায় না, একটা ব্যালকনির মতো উপরে চিলে কোঠা বানানো আছে, সেখানে টার্প লফট বলে, তার মধ্যে তারা রেখেছে একটা স্টোরেজ স্পেস বলতে পারে, একটা রাখার ফাঁকা আলমারির মতো একটা অংশ করা আছে, তো তার মধ্যে তারা খড়গুলোকে জমা করে রাখে। তো ক্যাথলিন বলছে আমাকে সিঁড়িটা দে, আমি এই বান্ডেলটাকে সেই খড়ের গাদার মধ্যে লুকিয়ে দেবো। দ্য ওয়ে সি ওন্ট নো অফ দেম অ্যাট অল, আর এতে কী হবে, আমাদের মা যখন রান্নাঘরে ঢুকবে সে পুটলির ব্যাপারে বা বান্ডেলের ব্যাপারে কিছুই জানতে পারবে না। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস সি উইল বি গোয়িং ডাউন টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, আর যখন হয়তো টাইড টার্নস মানে যখন জোয়ার একটু কমে যাবে, সমুদ্রের জল কমে যাবে, তাহলে হতে পারে আমাদের মা হয়তো বাড়ি থেকে বেরোবে এবং নিচের দিকে নামবে, সমুদ্রের কাছে যাবে, এটা দেখতে যাবে যে হি বলতে এখানে মাইকেল, মানে মাইকেলের ডেড বডি ভেসে এলো কিনা পূর্ব দিক থেকে, তো এটা দেখতে নিশ্চয়ই মা যাবে সমুদ্র সাইডে, সেই সময় নাহলে আমরা খুলবো পুটলিটা। মার অনুপস্থিতিতে কাজটা করতে হবে, কোনোভাবে মাকে দেখিয়ে পুটলিটা খোলা যাবে না। এটা বলে দে পুট দ্য ল্যাডার এগেন দ্য গ্যাবেল অফ দ্য চিমনি, তো চিমনির ধারে একটা টেবিল ছিল, সেই টেবিলের কাছে তারা ল্যাডারটাকে সিঁড়িটাকে দেওয়ালে ঠেস লাগালো। ক্যাথলিন গোজ আপ এ ফিউ স্টেপস, ওই সিঁড়ি দিয়ে কয়েকটা পা উপরে উঠে গেল ক্যাথলিন, অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্প লফট, এবং সেই চিলে কোঠার মধ্যে সেই যে খড় রাখার জায়গাটা সেখানে সে কিন্তু বান্ডেলটাকে লুকিয়ে দিল। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, আর ভেতর থেকে মরিয়া ততক্ষণ উঠে এসছে, বিছানা থেকে নেমে এসে এবার রান্নাঘরে ঢুকে এসছে। এবার মরিয়া যখন ঘরে ঢুকলো তখন সে ক্যাথলিনকে কী অবস্থা দেখছে, সিঁড়িতে ক্যাথলিন দাঁড়িয়ে আছে এবং সেই খড়ের বান্ডেলের কাছে পুটলি লুকাচ্ছে, সে পুটলিটা তো দেখতে পায়নি। তখন মরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকালো, অ্যান্ড স্পিকিং কিউরোলাসলি মানে অভিযোগের সুরে বলছে ইজ নট ইট টার্ফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আচ্ছা তোমার কাছে কি খড় যথেষ্ট নেই আজকে সন্ধ্যার জন্য বা আজকে দিনের জন্য? ক্যাথলিন হচ্ছে দেয়ার যে কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস, যে মা আমি খড়গুলোকে নিয়ে নষ্ট করছি না, একটা কেক রান্না করছি, কেক রান্না করার জন্য আগুন জ্বালিয়েছি, তার জন্য কিছু আমার খড় লাগছে। থ্রোয়িং ডাউন দ্য টার্প, এটা বলেছে একটা খড়ের বান্ডেল নিচের দিকে ছুঁড়ে দিল। অ্যান্ড বাটলি উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনেমরা, কারণ একটু পরে জোয়ার যদি নেমে যায়, সমুদ্রের জল যদি কমে যায়, তাহলে বাটলি নিশ্চয় যাবে, যদি সে কনেমরা যায় তাহলে তার জন্য কেকটা লাগবে, কারণ সকাল থেকে কিছু খায়নি, তাকে একটা টিফিন বানিয়ে দেবো, কেক বানিয়ে দেবো, তারই জন্য কেক রান্নাটা চলছে। এটা ক্যাথলিন ইনফর্ম করলো কাকে, তার মাকে। তো নোরা পিকস অফ দ্য টার্প অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, আর নোরা তখন সে খড় বান্ডেলটাকে তুলে নিল এবং উনুনের কাছে যে পাত্রটা বসানো আছে, কেক চড়ানো আছে, তার চারপাশে সেখানে খড়টাকে রাখলো। মরিয়া বলছে সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে একটা টুল রাখা ছিল, তারপর মরিয়া বসে পড়েছে, বলছে হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, তোরা কি বললি আজকে বাটলি নাকি যাবে সমুদ্রে যাবে, কনেমরা পর্যন্ত যাবে, বলছিস তো না আজকে বাটলি যাবে না, তোরা দেখিস বাটলি কিন্তু আজকে যাবে না, কারণ বাতাস উঠছে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে, বাতাসটা গর্জন করছে, সমুদ্র উত্তাল হবে, অর্থাৎ বাটলি এরকম অবস্থা সমুদ্রে নিশ্চয়ই যাবে না। হি ওন্ট গো দিস ডে, সে কিন্তু আজকে কিন্তু যাবে না, সমুদ্রে একদম যাবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, আর যদি সে জোর করে যায়ও তাহলে কিন্তু যুবক পুরোহিত তাকে অবশ্যই আটকাবেন, তাকে যেতে দেবেন না। নোরা বলছে না মা, হি উইল নট স্টপ হিম মাদার,
যে না মা তুমি যে আশা করে বসে আছো ইয়াং প্রিস্টটাকে আটকাবেন, তো ইয়াং প্রিস্ট পরিষ্কার আমাকে বলে দিয়েছেন তিনি বাটলিকে আটকাবেন না। অ্যান্ড আই হার্ড ইয়ামান সাইমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলামসন সেইং হি উড গো। আর বাটলির তিনজন বন্ধুর সঙ্গে আমার দেখা হলো। বাটলির তিনজন বন্ধুর নাম হচ্ছে ইয়ামান সাইমন, স্টিফেন ফিটি এবং কলামসন। এরাও ইয়াং ছেলে বাটলির মতো, এরাও অ্যারান আইল্যান্ডে বাস করে। নোরা বলছে এই 3 বন্ধুর সাথে দেখা হলো, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারাও বললো যে না বাটলি আজকে যাবে, মানে বাটলি ও বন্ধুদেরকে জানিয়েছে সে কিন্তু আজকে যাবে শিওর, তাকে কেউ আটকাতে পারবে না। তখন মরিয়া বলছে হোয়ার ইজ হি ইটসেলফ। আচ্ছা এই মধ্যে বাটলি এখন কোথায়, এখন বাটলি কোথায়? নোরা বলছে হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক। যে মা সে একটু সমুদ্র সাইডে গেছে, সে এটা খোঁজ নিতে গেছে যে এই সপ্তাহে আর কোনো নৌকা ছাড়বে কিনা। যদি আর নৌকা না ছাড়ে তাহলে সে আজকে শিওর বেরিয়ে যাবে, আর যদি দেখা যায় আগামীকাল একটা নৌকা ছাড়বে তাহলে তো সে আজকে হয়তো যাওয়াটাকে পোস্টপোন করতে পারে। সে দেখতে গেছে আর কোনো নৌকা এই সপ্তাহে ছাড়বে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও। তবে আমার মনে হয় বেশিক্ষণ সময় লাগবে না, খুব শীঘ্রই সে এখানে এসে পড়বে। ফর দ্য টাইড ইজ টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ সবুজ অন্তরীপের কাছে সেখানে কিন্তু জোয়ার নামছে। জোয়ার নামছে মানে এখনই নৌকাটা রওনা হয়ে যাবে। গ্রিন হেড মানে সবুজ অন্তরীপ, মানে একটা আইল্যান্ডের মতো অংশ যেখানে কোনো মানুষ বসবাস করে না এবং তাকে সেখানে কিছু সবুজ গাছপালা আছে, উঁচু মাটির ঢিপির মতো, তাকে গ্রিন হেড বলা হচ্ছে। তো অ্যাকচুয়ালি নৌকাটা সেইখানে আসে। এখন সে গ্রিন হেড পর্যন্ত যেতে গেলে একটা জলের উপর দিয়ে যেতে হবে, মানে এদের আইল্যান্ডের একদম দোরগোড়ায় কিন্তু, বাড়ির দোরগোড়ায় কিন্তু নৌকা আসে না, গ্রিন হেডের কাছে আসবে। তাহলে এখানে এদের আইল্যান্ড থেকে, এদের বাড়ি থেকে ওই গ্রিন হেড পর্যন্ত সাঁতার কেটে হোক, নৌকা করে হোক, ঘোড়ার পিঠে চড়ে হোক, গ্রিন হেড অবধি পৌঁছাতে হবে, সেখান থেকে গিয়ে নৌকায় উঠতে হবে। অ্যান্ড দ্য হুকার ইজ ট্যাকিং ফ্রম দ্য ইস্ট। আর তার সঙ্গে হুকার মানে এখানে নৌকা, নৌকা কিন্তু পূর্ব দিক থেকে রওনা হচ্ছে, পূর্ব দিক থেকে স্টার্ট দিচ্ছে। ক্যাথলিন বলছে আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস। এই নোরা একটু চুপ করে, আমি কিন্তু আমাদের বাড়ির পাশে যে বড় বড় পাথরগুলো পড়ে আছে না, সেখানে কোনো একজনকে আমি আসতে শুনতে পাচ্ছি, তার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। নোরা তখন লুকিং আউট, নোরা বাইরে থেকে তাকে বলছে হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন এ হারি। এই দিদি রে, বাটলি কিন্তু আসছে, বাটলি আসছে। আর হি ইজ ইন এ হারি মানে কি, সে খুব তাড়াহুড়ায় আছে, খুব ব্যস্ততায় আছে, মানে দেখে মনে হচ্ছে খালি আসবে চলে যাবে, হ্যাঁ খুব জলদিবাজিতে আছে দেখেই মনে হচ্ছে। ইজ ইন এ হারি মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছে। এটা বলতে বলতে বাটলি ঢুকলো। বাটলি কামস ইন, বাটলি ভেতরে এলো, লুকস রাউন্ড দ্য রুম, রুমের চারপাশটা দেখে নিল, স্পিকিং স্যাডলি, একটু দুঃখিতভাবে কথা বলছিল, অ্যান্ড কোয়াইটলি এবং আস্তে আস্তে বলছিল হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন ওয়াজ বট ইন কনেমারা। আচ্ছা ক্যাথলিন, সে নতুন দড়িটা কোথায় বলতে পারবি রে, যেটা কনেমারাতে কেনা হয়েছিল? অ্যাকচুয়ালি অ্যারান আইল্যান্ডের লোকেরা ওই কনেমারাতে গিয়ে সব জিনিসপত্র কেনাকাটা করে আর কি। তো কনেমারা থেকে যে দড়িটা কেনা হয়েছিল সেই নতুন দড়িটা কোথায়, ক্যাথলিন বলতে পারবি? ক্যাথলিন তখন কামিং ডাউন মানে সিঁড়ি থেকে নামতে নামতে বলছে এই গিভ ইট টু হিম নোরা। নোরা, বাটলিকে দড়িটা দিয়ে দে, দড়িটা চাইছে, দড়িটা দিয়ে দে। ইট ইজ অন এ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস। ওই যে সাদা তক্তাগুলো ঠেস লাগিয়ে দেওয়ালের কাছে আছে, ওখানে দেওয়ালে একটা পেরেক আছে, ওই পেরেক থেকে দড়িটা ঝুলছে, বের করে বাটলিকে দিয়ে দে। আই হাং ইট আপ ইন দিস মর্নিং, আমি আজকে সকালবেলা দড়িটা ওই পেরেকে ঝুলিয়ে দিয়েছিলাম। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট। কারণ আমাদের ঘরে যে শুকরটা আছে যার কালো পা, সেই কালো পা বিশিষ্ট যে শুকুরটা, সে আজকে সকালবেলা কিন্তু ওই দড়িটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তাই যাতে নষ্ট না করে দেয় তাই আমি দেওয়ালে পেরেকে টাঙিয়ে দিয়েছিলাম। তো এই জিনিসটা আমাদের ইঙ্গিত করে যে ওই বাড়িতে যে শুকর আছে সে অন্য কোনো খাবার পাচ্ছে না, কোনো খাবারের উচ্ছিষ্ট এঁটো ছোটো খাবার কিছু পাচ্ছে না, কোনো আনাজের খোসা কিছু পাচ্ছে না, অ্যাকচুয়ালি দড়িকে পর্যন্ত চিবিয়ে খাচ্ছে। তো এটা নির্দেশ করে ওই অ্যারান আইল্যান্ডের পরিবারগুলো কতটা গরিব। নোরা তখন গিভিং হিম এ রোপ, সে বাটলিকে দড়িটা দিচ্ছে, বলছে ইজ দ্যাট ইট বাটলি, বাটলি এই দড়ি তো, তুমি এই দড়ি খুঁজছো তো? তখন মরিয়া বলছে ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ বাটলি, বাটলি তুই এই দড়িটা নিয়ে যাস না, এই দড়িটা রেখে দিয়ে গেলে তুই ভালো করবি। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, ওই তক্তার পাশে যে দড়িটা আছে ওটাকে তুই নিয়ে যাস না বাবু। বাটলি টেক্স দ্য রোপ, কিন্তু তার মার কথা না শুনে বাটলি কিন্তু দড়িটাকে নিয়ে নিল। ইট উইল বি ওয়ান্টিং দিস প্লেস আই এম টেলিং ইউ। আর বাটলি আমি তোমাকে বলছি আজকে বাড়িতে কিন্তু দড়ির প্রয়োজন আছে। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো মর্নিং অর নেক্সট মর্নিং অর এনি মর্নিং ইন দ্য উইক, যদি মাইকেলের ডেড বডি আগামীকাল সকালে ভেসে আসে অথবা তার পরের দিন সকালে অথবা এই সপ্তাহের কোনো একটা দিন সকালে যদি ডেড বডিটা ভেসে আসে, ফর ইটস এ ডিপ গ্রেভ উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, তাহলে তার জন্য আমরা গভীর একটা কবর খুঁড়বো আর দড়ি লাগবে, তুই দয়া করে দড়িটা নিয়ে যাস না বাবু, দড়িটা রেখে দিয়ে যা। তখন বাটলি বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, বাটলি তখন ততক্ষণে দড়ি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। বলছে আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার। মেয়ার মানে হচ্ছে মাদি ঘোড়া, মানে মেয়ে ঘোড়া। সেই মেয়ার লাল রঙের একটা মেয়ে ঘোড়া আছে যেটাকে বাটলি বিক্রি করতে আজকে নিয়ে যেতে চাইছে। বলছে মা আমার কাছে অন্য কোনো দড়ি নেই, আমি ঘোড়ার পিঠে উঠতে পারবো না, আমাকে এই দড়ি নিতেই হবে। আই মাস্ট গো নাও কুইকলি, আর আমি দেরিও করতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 উইকস অর বিয়ন্ড ইট। এই 2 সপ্তাহে আজকে প্রথমবার একটা নৌকা ছাড়ছে, এটাকে আমি কোনোভাবে মিস করতে পারবো না।
আর যদি কোনো কারণে আজকে নৌকাটা মিস করে দিই, আমাকে হয়তো আরও 1 সপ্তাহ বা 10 দিন বা আরও 2 সপ্তাহ আমাকে ওয়েট করতে হবে, সেটা আমি করবো না, আমি আজকেই যাবো, দড়ি কিন্তু আমার লাগবে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার ফর হর্সেস, আই হার্ড দেম সেইং বিলো। আর নিচে আমি লোকজনকে বলতে শুনলাম যে ওরা বলছে এবারে গালওয়েতে যে মেলাটা বসেছে খুব নাকি ভালো মেলা হচ্ছে, পশুগুলো নাকি ভালো দামে বিক্রি হচ্ছে, ফলে এই সুযোগটাকে আমি হাতছাড়া করবো না, আমি আজকেই ঘোড়া নিয়ে যাবো, গালওয়ের মেলাতে বিক্রি করে আসবো। তখন মরিয়া বলছে ইট ইজ এ হার্ড থিং দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান ইন ইট টু মেক এ কফিন। বাবু ওরা যা বলছে বলতে দে, কিন্তু খুব কষ্টের কথা কি বল দেখি, যদি কোনো কারণে মাইকেলের ডেড বডি আজকে ভেসে আসে, তাহলে আজকে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ আর থাকছে না, তুই বেরিয়ে চলে যাচ্ছিস, ফলে আজকে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই যে কফিনটা বানিয়ে দেবে, মানে ডেড বডিকে শুয়ে রাখা যে কাঠের বাক্স কফিন, সেই কফিন বানিয়ে দেওয়ার কোনো লোক কিন্তু বাড়িতে নেই। And I, after giving a big price for the finest white boards you would find in কনেমরা, কনেমরাতে সবচেয়ে ভালো যে সাদা কাঠ তক্তাগুলো পাওয়া যায়, সেগুলো ভালো দাম দিয়ে সবচেয়ে ভালো বেছে নিয়ে তক্তাগুলোকে আমি এনেছি। অথচ বাড়িতে যদি কফিন বানানো লোক না থাকে, তাহলে কি দরকার পড়লো অত দামের কফিন আনতে যাওয়ার। এটা বলে সি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, তিনি আবার ঘুরে তাকালেন সেই তক্তাগুলোর দিকে। বাটলি তখন বলছে হাউ উড ইট বি ওয়াশড আপ, আচ্ছা মা ওই ডেড বডি কী করে ভেসে আসবে। উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, আমরা গত 9 দিন ধরে প্রত্যেক দিন অপেক্ষা করে বসে আছি, তুমি রোজ যাচ্ছ সমুদ্র সাইডে ডেড বডি ভেসে এলো কিনা দেখার জন্য। এ স্ট্রং উইন্ড ব্লোয়িং এ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, আর ওদিকে পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে জোরালো বাতাস বইছে, তাহলে ডেড বডি কী করে আসবে মা। তখন মরিয়া বলছে ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইট সেলফ দ্যাট উইন্ড ইজ রেজিং দ্য সি, আচ্ছা যদি সেটা খুঁজে পাওয়া নাও যায়, কিন্তু বাতাস কিন্তু সমুদ্রকে উত্তাল করছে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, আর ওদিকে চাঁদের এগেনস্টে, চাঁদের বিপরীতে নক্ষত্র একটা উঠছে। এবার চাঁদের এগেনস্টে নক্ষত্র ওঠা মানে অ্যারান আইল্যান্ডের লোকেরা ভয় পেয়ে যায়, তারা অশনি সংকেত দেখে, তারা অশুভ ইঙ্গিত পায়, মানে কিছু একটা বিপদ ঘটতে চলেছে। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, আর সেটা উঠছে আবার রাতের বেলা। ইফ ইট ওয়াজ এ 100 horses অর এ 1000 horses ইউ হ্যাড ইট সেলফ, আচ্ছা বাটলি তোমার কাছে যদি 100 ঘোড়া থাকে বা 1000টা ঘোড়াও থাকে, তাহলে হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ 1000 horses এগেনস্ট এ সান হোয়ার দেয়ার ইজ ওয়ান সন অনলি, তাহলে যেখানে যে পরিবারে একটা মাত্র পুত্র সন্তান বেঁচে আছে, সেই পরিবারে ওই একমাত্র পুত্র সন্তানের মূল্যের কাছে 1000টা ঘোড়ার মূল্য কী আছে। বাবু তুই একমাত্র ছেলে বেঁচে আছিস, তো তোর বেঁচে থাকাটা কত গুরুত্বপূর্ণ, আর একটা ঘোড়া কেন, 100টা ঘোড়া কেন, 1000টা ঘোড়া কেন, এগুলো কোনো মূল্য নেই একটা পরিবারে একমাত্র সন্তানের সামনে। তখন বাটলি বলছে ওয়ার্কিং অ্যাট দ্য হলটা টু ক্যাথলিন, সে দড়ি নিয়ে কাজ করছে, আর ক্যাথলিনের দিকে তাকে বলছে, ক্যাথলিনকে বলছে আর কি, লেট ইউ গো ডাউন ইচ ডে, দেখ ক্যাথলিন আমি তো চলে যাচ্ছি, তুই কিন্তু প্রত্যেক দিন এখানে বাড়ি থেকে বেরিয়ে নিচের দিকে নামবি। অ্যান্ড সি দ্য শিপ আর নট জাম্পিং ইন অন দ্য রাই, রাই মানে সরষে আর কি, ওই সরষের একটা মাঠ রয়েছে, ক্ষেত রয়েছে, সেখানে কোনোভাবে মোষ বা ভেড়া এরা যেন লাফালাফি না করে, সরষেকে যেন নষ্ট না করে, রাইকে যেন নষ্ট না করে, তুই নিচে নেমে গিয়ে চেক করবি। অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, আর যদি জবার মানে পশু বিক্রেতা, যদি কোনো কারণে পশু বিক্রেতা আসে, তাহলে তুই এক কাজ করবি, তাহলে সেই শুকরটা, আমাদের ঘরে যে শুকর আছে কালো পা বিশিষ্ট, সেই শুকরের দরদাম করবি, আর যদি ভালো দাম পেয়ে যাস তাহলে অবশ্যই তাকে বিক্রি করে দিবি। এই দায়িত্বটা বাটলি দিচ্ছে কাকে, ক্যাথলিনকে। তা মরিয়া বলছে হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর এ পিগ, আচ্ছা বাটলি তুই যে দায়িত্বটা ক্যাথলিনকে দিচ্ছিস, ক্যাথলিনটা মেয়ে মানুষ, একটা পশু বিক্রেতা যদিও আসে, তাহলে একটা ক্যাথলিন মেয়ে হয়ে কী করে দরদাম করবে, কী করে ভালো দাম পাবে সে শুকরে যেন। বাবু তুই থাকলে তো দরদাম করতে পারবি, ভালো দাম পেতে পারবি, বাবু যা না সমুদ্রে আজকে যেতে হবে না, থেকে যা না বাবা। তা মরিয়া আপ্রাণ চেষ্টা করছে বাটলিকে সমুদ্রে যেতে দেবে না, কারণ বুড়ি মহিলা অনেক অভিজ্ঞ, অনেককে মরতে দেখেছে চোখের সামনে, তার প্রথম 1 2 3 4 4টা সন্তান মরেছে, কীভাবে মরেছে একটু পরে জানবে। আর পঞ্চম ছেলে মাইকেল, সেও 9 দিন ধরে ডেড বডি পাওয়া যাচ্ছে না, সেও মারা গেছে, বাকি বাটলি একমাত্র ছেলে বেঁচে আছে, তাই মা ভীষণভাবে চাইছে বাটলিকে সমুদ্রে যেতে দেবে না। বাবু ক্যাথলিন দরদাম করে কি করে বেশি করে বিক্রি করবে বেশি দামে, তুই বরং থেকে যা, তুই নিজে দরদাম করে বিক্রি করবি, কেন যাচ্ছিস বাবু, মানে পরোক্ষে এটাই বলতে চাইছে, বাটলিকে আটকাতে চাইছে। বাটলি তখন ক্যাথলিনকে বলছে ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইড এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প, কেন বলছে যদি কোনো কারণে পশ্চিম দিকে বাতাসটা জোরালো ওঠে এবং যদি চাঁদ ওঠে আকাশে, তাহলে তুই আর নোরা তোরা কিন্তু মাঝে মাঝে নামবি, কিছু আগাছা সংগ্রহ করে আনবি, ঘরে যে মোরগ আছে তাকে খাওয়াতে হবে বা অন্যান্য যে পশুগুলো আছে তাকে খাওয়াতে হবে। ইট ইজ হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, আমাদের সত্যি খুবই কঠিন দিন একটা এসে পৌঁছালো আমাদের পরিবারে, একটা মাত্র পুরুষ মানুষ ছাড়া আর কিন্তু পরিবারে কাজ করার কেউ থাকলো না, তাই মাঝে মাঝে তোদের দুজন বোনকে 2-1টা কাজে হাত লাগাতে হতে পারে, তো কিছু মনে করবি না, এই কাজটা কিন্তু করবি। মরিয়া বলছে ইট ইজ হার্ড সেট উই উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট, বাবু তুই কঠিন দিনের কথা বলছিস, আমাদের কিন্তু আরও কঠিন দিন আসছে, কারণ বাকিদের সাথে সাথে বাকিদের মতো করে তুই হয়তো জলে ডুবে একদিন মারা যাবি, তুইও সমুদ্রের জলে ডুবে যাবি। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি, তাহলে তুই বল, তুই যখন থাকবি না
আমার 6টা পুত্র সন্তানের মধ্যে 5 জন চলে গেছে, তুই একা আছিস, আর যখন তুইও থাকবি না তাহলে আমি কি নিয়ে বাঁচবো, আমি কিভাবে বাঁচবো, যেখানে এতগুলো 2টো মেয়ে আছে আমার কাছে, এই মেয়েগুলোকে সাথে নিয়ে আমি কি করে দিন কাটাবো। আই অ্যান ওল্ড ওমেন, আমি তো একটা বুড়ি মহিলা, লুকিং ফর দ্য গ্রেভ, কবরের দিকে পা বাড়িয়ে বসে আছি, কবে মরে যাবো, কবে কি হয়ে যাবে, কবে স্ট্রোক করে যাবে, কী হবে কেউ জানে না। বাবু তুই তো একমাত্র পুত্র সন্তান, কেন এত রিস্ক নিচ্ছিস বাবা, কেন সমুদ্রে যাচ্ছিস। তখন বাটলি লেজ ডাউন দ্য হল্টার, সে দড়িটাকে নামিয়ে রাখলো, টেক্স অফ হিজ ওল্ড কোট, তার যে পুরোনো কোটটা গায়ে দিয়েছিল সেটা খুলে ফেললো, অ্যান্ড পুটস অন এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফানেল, মানে একই রকম সেলাইযুক্ত একই রকম বুনুনিযুক্ত আর একটা নতুন কোট ছিল সেটা গায়ে চাপিয়ে দিল। যে বাটলি তখন নোরাকে বলছে, ইজ সি কামিং টু দ্য পায়ার, তো সি বলতে এখানে নৌকা, যে নোরা বাবু একটু উঁকি মেরে দেখতে বোন, ওই নৌকাটা কি কাছাকাছি এলো, নৌকাটা কি কাছাকাছি এলো। নোরা তখন লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বলছে, সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, এই দাদা নৌকাটা কিন্তু সে সবুজ অন্তরীপকে পেরোচ্ছে, আর লেটিং ফল হার সেলস, এবং তার পালগুলোকে নামিয়ে রাখছে, মানে নৌকাটা দাঁড়াবে কিছুক্ষণ, প্যাসেঞ্জার তুলবে আবার বেরিয়ে পড়বে আর কি। তা বাটলি বলছে, গেটিং ইজ পার্স অ্যান্ড টোবাকো, তার মানি পার্সটা নিল, এবং টোবাকো মানে তামাক পুটলা বা খৈনি পুটলা সেটা নিল। বলছে, আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমাকে এখান থেকে যেতে আধ ঘন্টা সময় লাগবে, and you will see me coming again in 2 days or in 3 days or maybe in the 4 days if the wind is bad. তা তোমরা চিন্তা করো না, আমি কিন্তু 2 দিনেই ফিরে আসবো, খুব বেশি হলে 3 দিন লাগবে, আর যদি খুব বেশি হয় 4 দিন লাগবে, যদি বাতাসটা খুব খারাপ হয় তাহলে তো 4 দিন লাগবে, নাহলে আমি 2 দিনে হাজির হয়ে যাবো ঘরে, তো চিন্তা করার দরকার নেই, আমি কিন্তু বেরোচ্ছি। তো মরিয়া বলছে, টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, সে আগুনের দিকে ঘুরে পড়েছে, অ্যান্ড পুটিং হার শাল ওভার হার হেড, এবং শাল বা চাদরটাকে মাথার উপর ঢাকাচ্ছে। ইজ নট ইট এ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওন্ট হিয়ার এ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ওমেন অ্যান্ড সি হোল্ডিং হিম ফ্রম দ্য সি। আচ্ছা, এটা কি খুব কঠিন এবং নিষ্ঠুর হচ্ছে না, একটা পুরুষ মানুষ যে তার বুড়ি মায়ের কাছ থেকে বুড়ি মহিলার কাছে কোনো কথা শুনতে চাইছে না, যে বুড়ি মহিলা যে বুড়ি মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইছে না, আটকাতে চাইছে, আর সে কোনো কর্ণপাত করছে না, বুড়ি মহিলার কথা একদমই শুনছে না, খুব নিষ্ঠুর কাজ করছে না সে। ক্যাথলিন তখন বলছে, ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। আচ্ছা মা, তুমি তাকে আটকাবে কী করে, সে একটা ইয়াং ছেলে, অ্যারান আইল্যান্ডে বাড়ি, আর অ্যারান আইল্যান্ডে যাদের জন্ম হয় তারা সমুদ্রে যাবেই, মাছ ধরবেই, নাহলে খাবেটা কি, তো সে সমুদ্রে যাবে, তুমি একটা ইয়াং ছেলেকে আটকাবে কী করে। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওমেন উইথ দ্য ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার, আর কে বাড়িতে থেকে একটা বুড়ি মহিলায় ঘ্যান ঘ্যান কথাবার্তা শুনবে বলো তো, একটা বুড়ি মহিলা বাড়িতে বসে আছে সারাক্ষণ খালি ঘ্যান 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 করছে, এ কথা কোনো ইয়াং ছেলে শুনতে চায়, এত ধৈর্য কারো কাছে আছে নাকি, তো সে তো যাবে, তুমি তাকে আটকাবে কী করে। তো বাটলি বলছে, টেকিং দ্য হলটা, দড়িটা নিয়ে বলছে, আই মাস্ট গো নাও কুইকলি, আমি এক্ষুনি আমাকে যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি সে লাল মাদি ঘোড়ার পিঠে চড়ে যাব, অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, আর ধূসর যে টাট্টু ঘোড়া সে আমার পিছনে পিছনে ছুটবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, তোমাদের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক, এটা বলে হি গোজ আউট, বাটলি বেরিয়ে গেল। তা বাটলি সবাইকে মোটামুটি বললো, ভগবান তোমাদের মঙ্গল করুন, আমি যাচ্ছি, আমাকে দেরি করা যাবে, আমাকে এক্ষুনি যেতে হবে। ফলে বাটলি ঘর থেকে বেরিয়ে গেল। মরিয়া এত চেষ্টা করছিল বাটলিকে আটকানোর, তাই না, তো কোনোভাবে চাইছিল না তার শেষ সন্তান এই উত্তাল সমুদ্রে বেরোক, তাই সে আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু বাটলি শেষ অবধি কথা শুনলো না, তাকে যেতে হবে, তার ঘোড়া বিক্রির নেশা তার মাথায় চেপে আছে, গালওয়ের মেলাতে তাকে পৌঁছতে হবে, তাই সে বেরিয়ে গেল। এখানে আমাদের একটা সিন কমপ্লিট হচ্ছে, আমরা পরের সিন পরের এপিসোডে পড়বো। অনেকটা বড় নাটক, 3টে পার্ট বা 4টে পার্টের মধ্যে নাটকটা শেষ হবে। পরের পার্টগুলো দেখবে, দারুণ নাটক, এবং একবার যদি মাথায় ঢুকে যায় এখান থেকে কোনো প্রশ্ন তো তোমাদের আটকাবে না, আমি প্রশ্নটা ভিডিও বানিয়ে দেবো। পরের বার তোমাদের সাথে আবার দেখা হবে পার্ট 2 ভিডিওতে, মানে সেকেন্ড এপিসোডকে নিয়ে আমরা আসবো।